মালদার ভূতনিতে তৈরি হওয়ার কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ে বাঁধ, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, বহু মানুষের মৃত্যু হয়। আর সেই ঘটনাতেই কড়া পদক্ষেপ সেচ দফতরে। ভূতনির ভাঙনের মধ্যেই একসঙ্গে 3 ইঞ্জিনিয়ারকে বদলি। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, এই যে 3 জন ইঞ্জিনিয়ারকে বদলি করা হলো, এদের বিরুদ্ধে কি অভিযোগ? সুনির্দিষ্টভাবে যে অভিযোগ, তাতে ওই এলাকায় বাঁধের যে রক্ষণাবেক্ষণ, বাঁধ যে তৈরি, সেক্ষেত্রে সেচ দপ্তরের বিরুদ্ধে সামগ্রিকভাবে অভিযোগ উঠছিল। সাধারণ মানুষ যেমন চলছিলেন, একইভাবে শাসক দলের বিধায়ক তারাও কিন্তু সরব হয়েছিলেন। বিরোধীরা তো প্রশ্ন তুলেই ছিল কাজের গুণগত মান নিয়ে। এরই মধ্যে আমরা দেখি যে 13ই আগস্ট প্রথম ভূতনিতে বাঁধ ভাঙে দক্ষিণ চণ্ডীপুরে। এরপর 15 সেপ্টেম্বর পশ্চিম রতনপুর, সেখানেও কিন্তু বাঁধ ভেঙে যায় এবং দুটি ক্ষেত্রে প্রায় 6 কোটি টাকারও বেশি খরচ করেছিল রাজ্য সরকার, কিন্তু ভূতনিকে রক্ষা করা যায়নি। দুইবার ভূতনি প্লাবিত হয়েছে, ইতিমধ্যে 3 জনের মৃত্যুর ঘটনা হয়েছে। এই পরিস্থিতিতে 3 সেচ কর্তাকে জেলা সরিয়ে দেওয়া হলো। বিষয়টি যে ভূতনি কেন্দ্রিক বা ভূতনিতে যে অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে এমনটাই কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা। না হলে সাধারণত এই বর্ষার মৌসুমে সাধারণভাবে কিন্তু এইভাবে সেচ কর্তাদের একসঙ্গে বদলির ঘটনা প্রায় নজিরবিহীন। এবং ইতিমধ্যেই শাসক দল বলেছে এটা প্রশাসনিক পদক্ষেপ। তারাও অভিযোগ করছিলেন যে সঠিকভাবে কাজ হয়নি, কারণ সেচ দপ্তর আর ঠিকাদারদের ভূমিকা নিয়ে প্রশ্ন হয়েছিল বারবারই মালদার ভূতনিতে। ধন্যবাদ সেবক। ভূতনির জল পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও। জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে? এর তদন্ত হওয়া উচিত। জলে জল, রাস্তায় চলছে ডিঙি। এটা মালদার মানিকচকের ভূতনি। ফুসছে গঙ্গা, ফুলহার। বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে। 13ই আগস্ট প্রথমবার ভূতনিতে নদী বাঁধ ভাঙে। তারপর গত সোমবার ফের ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, প্রাণ গিয়েছে একাধিক। মানে খাট থেকে নিচে পড়লো, তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে? তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। কত মাসের বাচ্চা ছিল? 1.5 বছর। ভূতনির গঙ্গা ভাঙন এবং ভূতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দায়ী। দুর্নীতিবাজ, তোলামূল, কাটমানিখোর সরকারের জন্য আজকে ভূতনিবাসীর দুর্দশা। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা, অর্থ বরাদ্দ করা। আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না, যার জন্য আজকে ভূতনিতে প্রাণ যাচ্ছে, ঘরবাড়ি তাদের ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী। গঙ্গা এবং ফুলহার নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন, প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আদালত জানতে চায়, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে? এ নিয়ে তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত। রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 4329 জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আলোর ব্যবস্থাও করেছে প্রশাসন। নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে। দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। ফেল করেছেন, কিন্তু তাও হাল ছাড়েননি, যান হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট। দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিঞ্জে, সেখানে পাস করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। কোমরের নিচ থেকে প্যারালাইজড, হাঁটতে পারেন না, জীবন এগোয় হুইল চেয়ারে। এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি। শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। এসএসকেএম এ যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে। মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি। কলকাতা হাইকোর্টে যাই, ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি। ওখানে তারপর জাজ উনি আমাকে অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি 2015 সালে পথ দুর্ঘটনায় হাঁটা চলার ক্ষমতা হারান। পায়ে জোর নেই, কিন্তু মনে জোর আছে। সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে।
2025 সালে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা দেন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসে র্যাঙ্ক 2203। ডাক্তারির প্রবেশিকায় পাস, স্বপ্ন প্রায় হাতের মুঠোয়। এই সময় ধাক্কা, এসএসকেএম ফিটনেস টেস্টে ফেল। আমাকে ওরা চেক করেছে, আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার, যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না। ওখানে আমাকে ডাকা হয় পিজিতে, আমি পিজিতে যাই। পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয়, এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যেটা দরকার সেটার থেকে অনেক বেশি। এসএসকেএম অনুমতি দেয়নি, কিন্তু চন্দন তাতে দমে যাননি। তিনি কলকাতা হাইকোর্টে যান। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয়। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন। জজ উনি আমাকে অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা, আমি তো অথরিটি নয়, একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে। সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশনের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো। এটা লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, দিল্লি। অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডলও। তিনি পোলিও আক্রান্ত। এসএসকেএম এর মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি। প্রশান্ত কলকাতা হাইকোর্টে যান। হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয়, এবার মুম্বাই এইমসে। সেখানে পাস। প্রশান্ত পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। নিউজ 18 বাংলা। আর এবার দেখুন মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটা স্কুলের ছবি দেখায় আপনাদের। জল জমে রয়েছে। বৃষ্টিতে হরিহরপাড়ার উত্তরপাড়া স্কুলে জমা জল, হাঁটু জল পড়ুয়াদের, আর এই হাঁটু জল পেরিয়েই তাদের স্কুলে আসতে হচ্ছে। কিন্তু কেন এইরকম সমস্যা? নিকাশি ব্যবস্থা কি একেবারেই নেই এই স্কুলে? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রণব। প্রণব, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? জল সরানোর কি ব্যবস্থা করা হচ্ছে? স্কুল কর্তৃপক্ষ বারে বারে বিডিও অফিস বা পঞ্চায়েত, যে স্থানীয় পঞ্চায়েত, তাদেরকে জানিয়েছে, কিন্তু সেই ব্যবস্থা শুরু হয়নি। এবং এই জল স্কুলের মাঠের মধ্যে জমা হয়ে আছে, সেই জলের মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা ওই জল দিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এবং স্কুল কর্তৃপক্ষের দাবি যে এর আগেও এইভাবে জল জমে গিয়েছিল, সেই সময় স্কুলের টাকা খরচ করে তারা জল বের করেছিল। এরকম পরিস্থিতি হয়, তাহলে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? স্কুল মাস্টার শিক্ষকের দাবি যে বারে বারে স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনকে জানিয়েছে বা পঞ্চায়েতকেও জানিয়েছে, কিন্তু কোন রকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এই ব্যবস্থা যদি না হয়, ছাত্র সংখ্যা যা ছিল তা থেকে কমে যাচ্ছে এবং ছাত্ররাও আসছে না, ছোট ছোট বাচ্চারা ঠিক মতন ভাবে আসছে না এবং সর্বদাই নজর রাখতে হচ্ছে এবং পড়াশোনা তার ফলে কিন্তু শিখেই উঠেছে। তাই প্রধান শিক্ষক কিন্তু দাবি করেছেন যে যদি ব্লক প্রশাসন থেকে এই স্কুলের জলের ব্যবস্থা আবার ঠিক করা হয়, সেদিকেই নজর থাকবে আমাদের। প্রণব, অনেক ধন্যবাদ। জলের লেগে আসতে পারে না, কেউ পাঠাচ্ছে না, মেয়ে ছেলেগুলো পাঠাচ্ছে না, বউগুলো পাঠাচ্ছে না, ডিমে যাবে বুঝলে। হ্যাঁ, 2 মাস সে পড়তে আসতে না জলের লেগে। নোংরা জল তো সব, পানি তেলে ঘা বা হয়েছে আমার ছেলে পেলে। দিনের পর দিন পানি বেড়েই যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে ছোট ছোট ছাত্র, তারা কখন জলের দিকে চলে আসবে অতটা টেক আপ করা যাচ্ছে না। আমরাও জানিয়েছি, বিডিও অফিসে অনেকবারই জানিয়েছি, তারপরে পঞ্চায়েতকেও জানিয়েছি যে আমাদের এই কালভার্টটা একটু উঁচু না করলে আমাদের সমস্যা হচ্ছে জল নিষ্কাশন। জলের জন্য বলছে বাচ্চা ছেলেপিলে আমরা। বিডিও অফিসের ওই যে নালাটা আছে, যে বিডিও অফিসের যে কালভার্টটা রয়েছে, কালভার্টের ওই জায়গাটায় ওই এলাকার চায়ের দোকান বা বিভিন্ন দোকান চায়ের কাপ, প্লাস্টিক, নোংরা আবর্জনা সমস্ত গিয়ে ওই মুখে ফেলে ওই নালাটাকে ভর্তি করে দেয়। একে তো সরু হয়ে গেছে জায়গাটা, আবার ওই সব নোংরা যে আবর্জনা ফেলে ভর্তি করে দেয়। মানুষকে সচেতন করেছি, অনেকবার আমরা অভিযান করেছি, ওখানে গিয়ে মানুষকে বুঝিয়েছি, তাও কোনো ফল হয়নি। তার ফল আজকে ওই দস্তুরপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, স্কুলও জলমগ্ন।